আলোচনা করব প্রথমেই অনুপ্রবাহের বেগ বা ড্রিফট ভেলোসিটি। তো কাকে বলা হয় অনুপ্রবাহের বেগ বা ড্রিফট ভেলোসিটি একটু আলোচনা করা যাক। ধরে নাও তোমার কাছে কোনো একটা পরিবাহী তার আছে, আমি একটু বড় করে আনছি। এটা একটা পরিবাহী তার। আমরা জানি এই পরিবাহী তারের মধ্যে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে, ফ্রি ইলেকট্রনস। তোমরা নিশ্চয়ই জানো যে একটা অ্যাটমের কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের চারদিকে কতগুলো বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়, তাই না? এটাও তোমরা জানো যে যে সমস্ত কক্ষপথগুলো নিউক্লিয়াসের খুব কাছাকাছি, সেই কক্ষপথের ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস তীব্র আকর্ষণ বল দিয়ে বেঁধে রাখে, stronger attraction towards the electron that are very close to the nucleus। আর যেগুলো আউটার মোস্ট অরবিটে থাকে, একদম বাইরের দিকের কক্ষপথে থাকে, তার উপর কিন্তু নিউক্লিয়াসের আকর্ষণ বলটা যথেষ্ট কম হয়। এর ফলে কি হয়, সেই ইলেকট্রনটা কিন্তু নিউক্লিয়াস ইলেকট্রনের যে কক্ষপথ আছে সেই কক্ষপথ থেকে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। বেশ, এই ইলেকট্রনগুলো যখন ওই ইলেকট্রনগুলো কক্ষপথ থেকে বেরিয়ে যায়, তখন সেই ইলেকট্রনগুলোকে ফ্রি ইলেকট্রনস বলা হয়। এবং একটা মেটালে, মেটাল মানে যে কোনো ধাতুর জন্য বলছি, প্রায় 10⁻29 পার মিটার কিউবে 10⁻29 সংখ্যক ফ্রি ইলেকট্রনস থাকতে পারে। এখন এই যে ফ্রি ইলেকট্রনস গুলো আছে, সেই ফ্রি ইলেকট্রনস গুলো কিন্তু কন্টিনিউয়াসলি মোশনের মধ্যে থাকে, মুভ করছে, সব সময় মুভ করছে। এবং মুভ করতে করতে কি হচ্ছে, যে পাশের যে অ্যাটম আছে বা পাশের যে ইলেকট্রন আছে তার সঙ্গে অনবরত ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে তাদের গতিপথ পরিবর্তন হচ্ছে। এবং অ্যাজ এ হোল যদি ইলেকট্রনের গতির কথা ভাবো, ইলেকট্রনের কোনো নির্দিষ্ট দিকে গতি নেই। প্রথমে এদিকে গেল, সাপোজ ধাক্কা খেয়ে এদিকে এলো, আবার এটার সঙ্গে ধাক্কা গেল, সাপোজ এদিকে এলো, তারপর আবার এদিকে গেল, এদিকে গেল। এবং অ্যাজ এ হোল যদি ইলেকট্রনের মোশনগুলো ভাবো, তাহলে কিন্তু ওভারঅল একটা পার্টিকুলার দিকে কোনো গতি থাকে না। এবং সেক্ষেত্রে সেই গতিটাকে বলা হয়, ইলেকট্রনের সেই মোশনটাকে বলা হয় র্যান্ডম মোশন। ঠিক আছে? ইন অ্যাবসেন্স অফ এনি ফিল্ড, আমি যদি কোনো ফিল্ড অ্যাপ্লাই না করি, কোনো পটেনশিয়াল অ্যাপ্লাই না করি, আমি বলতে পারি ইলেকট্রনগুলোর মোশন হচ্ছে র্যান্ডম মোশন, মানে যে কোনো দিকে যেমন খুশি। এবং র্যান্ডম মোশনের জন্য মনে রাখবে যে কোনো কারেন্ট জেনারেট করে না। For the random motion of electron, we do not get any current in the conductor. Clear? Best random motion হয়ে গেল। But whenever an external field is applied, suppose an external field বা বলতে পারো একটা potential is applied by some way, যেমন করে হোক আমি একটা ফিল্ড অ্যাপ্লাই করেছি বা potential অ্যাপ্লাই করেছি। যখনই আমি এই পোটেনশিয়ালটা অ্যাপ্লাই করব, তখন কি ঘটনা ঘটবে, তখন কিন্তু ইলেকট্রনগুলো, ইলেকট্রনস আর নেগেটিভলি চার্জ, তারা কি হবে, পজিটিভ চার্জের যে প্লেট আছে তার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করবে। না, এটা নয় কিন্তু যে যাবার পথে তারা ধাক্কা খাবে না, তা নয়, তারা কিন্তু ধাক্কা খাবে, যেমন আগে ধাক্কা খাচ্ছিল তেমনও ধাক্কা খাবে। মনে করো এখানে কোনো একটার সঙ্গে ধাক্কা খেলো, এবার ধাক্কা খেয়ে মনে করো গতিপথ পাল্টে গেল, গতিপথ পাল্টে এদিকে যাবার আর অপশন পাবে না। কি হবে, ওই পোটেনশিয়ালের প্রভাবে আবার সে ওই দিকে যাবার চেষ্টা করবে। এবং ওভারঅল কি হবে, যত ফ্রি ইলেকট্রনস ছিল সেই ফ্রি ইলেকট্রনস গুলো একসাথে একটা নির্দিষ্ট দিকে গতিশীল হবে। এবং সেক্ষেত্রে যে গতিতে গতিশীল হবে সেটাকে বলা হচ্ছে ড্রিফট ভেলোসিটি। অর্থাৎ যখন আমি পরিবাহী প্রান্তে একটা বিভব প্রয়োগ করব, তখন ইলেকট্রনগুলো, সমস্ত ইলেকট্রনগুলো, ফ্রি ইলেকট্রন মেনলি, ফ্রি ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট গড় বেগে তড়িৎ প্রবাহের বিপরীতে অগ্রসর হবে। অবভিয়াসলি আমরা জানি এটা প্লাস এটা মাইনাস হলে এই অভিমুখে আমার কারেন্ট পাওয়ার কথা। তাহলে ইলেকট্রনগুলো কোন দিকে যাবে, অলওয়েজ ইন দ্য অপোজিট ডিরেকশন অফ দ্য কারেন্ট। তাহলে যখনই একটা পরিবাহীর দুই প্রান্তে একটা বিভব প্রয়োগ করা হবে, ইলেকট্রনগুলি যে নির্দিষ্ট গড় বেগে তড়িৎ প্রবাহের বিপরীতে গতিশীল হবে, সেই বেগটাকে বলা হচ্ছে অনুপ্রবাহের বেগ। It is the average velocity of the free electron, বা তুমি এইভাবে ভাবতে পারো যে whenever an external field is applied across a conductor, the electrons tends to move with an average velocity opposite to the direction of current, and the velocity is known as drift velocity। এবং যখন ইলেকট্রনগুলো ড্রিফট ভেলোসিটি থাকবে, তখন তুমি নিশ্চিত থাকো যে পরিবাহীর মধ্য দিয়ে একটা তড়িৎ প্রবাহ হবে। ঠিক আছে? তাহলে এই গেল তোমার ড্রিফট ভেলোসিটি। It is the average velocity of the electrons whenever current flows through the conductor and its direction is opposite to the direction of
কারেন্ট, অর্থাৎ কোনো পরিবাহীর মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে, পরিবাহীর প্রান্তে যদি একটা বিভব প্রয়োগ করা হয়, তাহলে ইলেকট্রনগুলো যে নির্দিষ্ট গড় বেগে তড়িৎ প্রবাহের অনুরূপে গতিশীল হয় তাকে অনুপ্রবাহের বেগ বলে। এটাকে অনেক সময় তাড়না বেগও বলা হয়, ইংলিশে ড্রিফট ভেলোসিটি। এবার আমি চাইছি এই ড্রিফট ভেলোসিটির একটা এক্সপ্রেশন আনতে। মনে করি এটা একটা পরিবাহী, আমি এই পরিবাহীর মধ্য দিয়ে ড্রিফট ভেলোসিটির একটা এক্সপ্রেশন পেতে চাইছি। আমি ধরে নিলাম পরিবাহীর পৃষ্ঠতলের ক্ষেত্রফল স্মল a, আমি একটা ক্ষুদ্র অংশ কেটে নিলাম, একটা পার্ট কেটে নিলাম, সাপোজ একটা a লেয়ার একটা b লেয়ার। আমি ধরে নিলাম এখানে একটা ইলেকট্রন ছিল এবং ইলেকট্রনটা যখন b তে পৌঁছালো, এখান থেকে এইটুকু যাবার জন্য সাপোজ x, তার 1 সেকেন্ড সময় লাগে। ঠিক আছে, আচ্ছা বলছি বোঝা গেল? আমি দুটো লেয়ার নিয়েছি, একটা পরিবাহী, আমি করলাম we consider two different layers a and b and they are separated by some distance x. আমি ধরে নিলাম যে a লেয়ার থেকে b লেয়ারের একটা ইলেকট্রনের পৌঁছাতে সময় লাগে 1 সেকেন্ড। যদি 1 সেকেন্ড সময় লাগে তাহলে আমি বলতে পারি vd equal to x by t, বেগ equal to দূরত্ব বাই সময়। এবার t এর মান 1 বলেছে, তাহলে x by 1, তাহলে আমি বলতে পারি x equal to vd, মানে distance equal to velocity whenever we are considering that the particle takes unit time to cover that distance. যদি কণাটা একটা নির্দিষ্ট দূরত্ব যেতে একক সময় নেয়, তাহলে সেই দূরত্বটা কণাটির বেগের সঙ্গে সমান হবে। তাহলে আমি যে অংশটা কনসিডার করলাম, অ্যাকচুয়ালি কিন্তু এরকম দুটো লেয়ার নিয়েছি, 3 ডাইমেনশন, তো আমি 2 ডাইমেনশন আঁকার চেষ্টা করছি না। তো যাই হোক, তাহলে আমি যে অংশটুকু নিয়েছি সেই অংশটুকুর যদি আমি বলতে চাই আয়তন, আয়তন কত হবে? আমি লিখতে পারি আয়তন, ভলিউম অফ দ্যাট পার্ট উইল বি এরিয়া ইনটু লেন্থ। দেখো কি হলো? এরিয়া আমি ধরে নিয়েছি ক্রস সেকশন এ, এটা ক্রস সেকশন এ হলে এটাও এ, এটাও এ, সেই ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে গুণ করলাম, এরিয়াকে লেন্থ দিয়ে গুণ করলাম। সো দিস ইজ দ্য ভলিউম অফ দ্যাট লেয়ার, v, let it be considered as v। আচ্ছা, এবার আমি ধরে নিলাম লেট n, আমি ধরে নিচ্ছি এটাকে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম। মানে আমি ধরে নিতে পারি দিস ইজ ইকুয়াল টু n বাই v, যেখানে n হচ্ছে মোট ইলেকট্রন সংখ্যা। তাহলে মোট ইলেকট্রন সংখ্যাকে আমি লিখতে পারি n ইকুয়াল টু স্মল n ইনটু v, v এর মান কত? v এর মান বসিয়ে দাও, তাহলে n a v d। এটা কি? এটা হয়ে গেল ওই যে অংশটা আমি ধরেছি সেই অংশে মোট ইলেকট্রন সংখ্যা, total number of electrons within that layer will be Na into V। বুঝা গেছে? আবার বলছি দেখো, প্রথমে আমি একটা ক্ষুদ্র অংশ কেটে নিলাম, একটা লেয়ার, সেখানে আমি কি করেছি তার ক্রস সেকশন এরিয়া a ধরেছি। আমি ধরে নিলাম এই একটা লেয়ারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একটা ইলেকট্রনের পৌঁছাতে 1 সেকেন্ড সময় লাগে। যদি 1 সেকেন্ড সময় লাগে তাহলে সেই ক্ষেত্রে আমি লেন্থটাকে ভেলোসিটির সঙ্গে সমান করতে পারি। তাহলে এটা হয়ে গেল লেন্থটা vd, a হয়ে গেল এরিয়া। তাহলে এখানে যে পার্টটা, যে লেয়ারটা ধরেছি সেই লেয়ারের ভলিউম হয়ে গেল এরিয়া ইনটু লেন্থ। তাহলে আমার এটা হয়ে গেল ভলিউম। এবার আমি ধরে নিচ্ছি আমি তো একটা ইলেকট্রন নিয়ে করলে হবে না, আমার তো প্রচুর ইলেকট্রন আছে, আমি তো বলছিলাম 10 টু দি পাওয়ার 29, তাহলে আমি একটা ইলেকট্রন নিয়ে ক্যালকুলেশন করলে হবে না। তাহলে নেক্সট টার্গেট হচ্ছে এর মধ্যে কতগুলো ইলেকট্রন আছে। তো আমি ধরে নিলাম n হচ্ছে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম, অথবা এটা অনেক সময় ইলেকট্রন ডেনসিটি বা ইলেকট্রন ঘনত্ব বলা হয়। তাহলে দিস ইজ নাম্বার অফ ইলেকট্রন বাই ভলিউম। তাহলে নাম্বার অফ ইলেকট্রন কত হবে? n ইনটু v, কোনাকুনি গুণ করলাম, তাই না? তাহলে মোট ইলেকট্রন সংখ্যা হয়ে গেল n ইনটু v, v এর মানটা আমি এখান থেকে বসিয়ে দিলাম। তাহলে এই অংশটার মধ্যে কতগুলো ইলেকট্রন আছে সেটা আমি পেয়ে গেলাম। আমি কি চাইছি? কারেন্ট থেকে vd এর এক্সপ্রেশন, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। আচ্ছা, এবার একটা ইলেকট্রনের আধান কত? আমি জানি একটি ইলেকট্রনের আধান, চার্জ অফ ইচ ইলেকট্রন স্মল ই। তাহলে এটা যদি মোট ইলেকট্রন সংখ্যা হয় তাহলে nটি ইলেকট্রনের আধান কত হবে? n ইনটু e। তাহলে n এর মানটা বসিয়ে দাও, তাহলে n a e v, এটা কি? This is the total charge of the electron that remains within that region. হয়ে গেল? তাহলে টোটাল চার্জ পেয়ে গেলাম। আচ্ছা বেশ, আচ্ছা এখান থেকে আমি কি করব? লেট ফাইন্ড দ্য কারেন্ট
কারেন্ট ইকুয়াল টু আমি লিখতে পারি চার্জ বাই টাইম। করেছো দেখবে ক্লাস 10 এ করা ছিল, কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রের মধ্য দিয়ে বা নির্দিষ্ট তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত আধানের পরিমাণকে প্রবাহ মাত্রা বলা হয়, যদি একক সময়ের কথা বলা যায়। তো এখানে আমি কিউর মান কি বসাবো, এন ই এ ভি, আর টাইম কত নেব, আমি টাইম প্রথমেই ধরে নিয়েছি 1 সেকেন্ড, তাহলে টাইমের জায়গায় হয়ে গেল 1 সেকেন্ড। তাহলে আমার পড়ে থাকছে এখান থেকে ভিডি ইকুয়াল টু আই বাই এন ই এ। দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ ড্রিফট ভেলোসিটি বা তাড়নাবেগের রাশিমালা। পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে, জিনিসটা বুঝবে, অনেকগুলো বোঝার মতো জিনিস এর মধ্যে রয়েছে। ভালো করে দেখবে ভিডিওটা, খাতায় লিখে প্র্যাকটিস করবে। এটা থেকে কিন্তু নিউমেরিক্যালসও আসে। তুমি দেখে নাও যে ভিডিটা কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ফার্স্ট অফ অল, যত বেশি কারেন্ট হবে ভিডি তত বেশি হবে। ইজ প্রপোর্শনাল টু 1/n, মানে কোনো একক আয়তনে ইলেকট্রন সংখ্যা ব্যস্তানুপাতিক, and is proportional to 1/n, মানে ক্ষেত্রফল যত কম হবে বেগ তত বেশি হবে। মানে সরু পরিবাহী হলে প্রবল বেগে যাবে, মোটা পরিবাহী হলে কম বেগে যাবে। ঠিক আছে, এই গেল তোমার ড্রিফট ভেলোসিটি। আচ্ছা, একই সঙ্গে আরেকটা নতুন প্যারামিটার আমি আলোচনা করছি, সচলতা বা মোবিলিটি। কাকে বলা হয় সচলতা বা মোবিলিটি? এটাও একটা নতুন প্যারামিটার, একদম নতুন। সচলতা বলতে বোঝায় যে আমরা সাধারণত মিউ দিয়ে প্রকাশ করে থাকি, মিউ ইকুয়াল টু হচ্ছে ভিডি বাই ই, অর্থাৎ ড্রিফট ভেলোসিটি এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অনুপাতকে মিউ বলে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে ওই যে বললাম একটা পরিবাহীর দুই প্রান্তে ভিডি কখন আসবে, যখন পরিবাহীর দুই প্রান্তে আমি একটা পটেনশিয়াল ড্রপ অ্যাপ্লাই করব। তাহলে যখনই পটেনশিয়াল ড্রপ অ্যাপ্লাই করব, এক্সপেক্টেড যে ওই রিজিয়নে আমার একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে। তাহলে দ্যাট ভিডি বাই ই, এটাকে বলা হচ্ছে সচলতা। অন্যভাবে ডিফাইন করা যায় যে আমি যদি এখানে ইটাকে 1 করে দিই, দেখো পড়ে থাকছে মিউ ইকুয়াল টু ভিডি। তাহলে সচলতা কাকে বলছে? সচলতাটা হচ্ছে অনুপ্রবাহের বেগের সঙ্গে সমান যদি আমি একক তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য অ্যাপ্লাই করি। অর্থাৎ কোন পরিবাহীর একক প্রাবল্য বিশিষ্ট অঞ্চলে ইলেকট্রনগুলি অনুপ্রবাহের বেগ বা তাড়না বেগকে মোবিলিটি বা সচলতা বলে। It is the drift velocity whenever drift velocity in a conductor in a region of unit electric field. এটা ইউনিট কি হবে? খুব সিম্পল, উপরে আছে ভিডি, তাহলে মিটার পার সেকেন্ড। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডের ইউনিট হচ্ছে ভোল্ট পার মিটার। এই যে ডিভি ইকুয়াল টু ডিভি বাই ডিএক্স, তাহলে বিভবের একক ডিভাইডেড বাই ডিসটেন্সের একক, বিভবের একক বাই ডিসটেন্সের একক। তাহলে পড়ে থাকছে মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স ভোল্ট ইনভার্স। দিস ইজ দ্য ইউনিট অফ মোবিলিটি। মুখস্থ করার দরকার নেই, শুধুমাত্র রিলেশনটা মনে রাখবে, সেখান থেকে নিজে থেকেই চলে আসবে তোমার ইউনিট। তুমি মাত্রাটাও বের করতে পারো। কিভাবে বের করবে? তুমি এখান থেকে যাও, উপরে আছে ভিডি আর নিচে আছে ইটাকে বলতে পারি এফ বাই কিউ। ঠিক আছে, ভিডিটার বেগ, আর আমি জানি এফ ইকুয়াল টু কিউ ইনটু ই, তাহলে ই ইকুয়াল টু এফ বাই কিউ। তাহলে পড়ে থাকছে কিউ ইনটু ভিডি ডিভাইডেড বাই ই। তাহলে মাত্রা কি পড়ে থাকবে? প্রথমে হচ্ছে কিউ, তার মানে এটি, তারপরে আছে বেগ এল টি টু দি পাওয়ার -1, ওইটা এফ ছিল সরি, আর নিচে আছে তোমার এফ, এফ এর ডাইমেনশন হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -1। তাহলে তোমার পড়ে থাকছে দেখো এম টু দি পাওয়ার -1, এল এল কেটে যাচ্ছে নাকি? হ্যাঁ তাই তো, এল এল কেটে যাচ্ছে, এই টিটাও কেটে যাচ্ছে, তাহলে টি স্কয়ার, কয়টা এ আছে, টি স্কয়ার। ক্যালকুলেশন দেখে নেবে, মুখস্থ করার ব্যাপার নয় এর মধ্যে। তোমার খালি খেয়াল রাখতে হবে এমন কিছু রাশির সাহায্যে প্রকাশ করতে হবে যার সবগুলোর মাত্রা তুমি জানো। ঠিক আছে, তাহলে এই গেল তোমার অনুপ্রবাহের বেগ বা মোবিলিটি, এবং একসঙ্গে অনুপ্রবাহের বেগ বা ড্রিফট ভেলোসিটি, এবং একই সঙ্গে মোবিলিটি নিয়েও আলোচনা হয়ে গেল। এরপর একটা ইম্পর্টেন্ট ডেরিভেশন করব, মানে পরীক্ষায় অনেক সময় যায় যে অনুপ্রবাহের বেগ, এই কনসেপ্ট থেকে তুমি ওহমের সূত্র প্রতিষ্ঠা করো। এস্টাবলিশ ওহমস ল ফ্রম by using the concept of drift velocity। কিভাবে করব? ড্রিফট ভেলোসিটির কনসেপ্ট, তাহলে ড্রিফট ভেলোসিটির এক্সপ্রেশনটি আগে নিয়ে আসি। আমি জানি vd ইকুয়াল টু i বাই nea। ঠিক, i বাই nea, যেখানে তুমি i জানো, n কি জানো, e কি জানো, a কি জানো, সবগুলো বলে দিতে হবে আগে। আচ্ছা,
এবার বলি যে ড্রিফট ভেলোসিটি কখন হয়, যখন একটা পরিবাহীর দুই প্রান্তে একটা পোটেনশিয়াল ড্রপ অ্যাপ্লাই করা হয়। এবং তাহলে আমি বলতে পারি যে তখন ইলেকট্রনগুলোর উপর যে ফোর্স হবে সেটা হচ্ছে কিউ ইনটু ই। আচ্ছা, কিউটাকে আমি লিখতে পারি ই, আচ্ছা ইটাকে আমি লিখতে পারি ভি বাই এল, যেহেতু ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু ভোল্টেজ বাই ডিসটেন্স, তাহলে আমি লিখলাম ই এর জায়গায় ভি বাই এল। আচ্ছা, এবার তুমি একটা জিনিস ভাবো যে একটা পরিবাহীর মধ্যে ইলেকট্রনের উপর ফোর্স যত বেশি হবে তার ভেলোসিটি তত বেশি হবে। তাহলে সেখান থেকে আমি লিখতে পারি F must be proportional to VD। তাহলে এখান থেকে আমরা বলছি F proportional to K into V। আচ্ছা, মান বসিয়ে দাও, E V by L, আচ্ছা ইকুয়াল চিহ্ন হবে যেখানে K ইকুয়াল টু ধ্রুবক, E V by L, আচ্ছা VD ইকুয়াল টু পড়ে থাকছে N E by A, তাহলে N E A। আচ্ছা, তাহলে V by I বের করব, দেখো V by I বের করে পড়ে থাকছে K L by N স্কয়ার A। এটাকে তুমি মনে মনে R ধরে নাও, তাহলে তোমার পড়ে থাকছে V ইকুয়াল টু IR, অথবা তুমি বলতে পারো V প্রপোর্শনাল টু R, অথবা তুমি এটাকেও বলতে পারো এটা ওহমের সূত্রের নিচে। দেখো আমি অনুপ্রবাহের বেগ ওই কনসেপ্ট থেকে সরাসরি ওহমের সূত্রে চলে যাব। এটা কিন্তু পরীক্ষার খুব কমন প্রশ্ন, পরীক্ষায় খুব আসে, ভালো করে প্র্যাকটিস করবে, লিখে লিখে প্র্যাকটিস করবে। এস আরেকটা জিনিস এখানে আলোচনা করার ছিল যে আমি আই এর এক্সপ্রেশন বের করলাম, তাই তো? আমার আই এর এক্সপ্রেশন এসছে এন ই এ ভি ডি। আচ্ছা, এখান থেকে আরেকটা নতুন প্যারামিটার আসবে, সেটাকে বলা হয় কারেন্ট ডেনসিটি, প্রবাহ ঘনত্ব। কারেন্ট ডেনসিটি কাকে বলে? ইট ইজ দ্য কারেন্ট ক্রসিং থ্রু এনি কন্ডাক্টর পার ইউনিট এরিয়া, অর্থাৎ কোন পরিবাহীর একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ প্রবাহ প্রবাহিত হয় তাকে প্রবাহ ঘনত্ব বলে। তাহলে আইটাকে এ দিয়ে ভাগ করতে হবে, মানে এই টার্মটা চলে যাবে, তাহলে জে ইকুয়াল টু পড়ে থাকছে এন ই ইনটু ভিডি। এটা দিয়েও কিন্তু প্রবলেম থাকে। তো এটা তুমি আই বাই এ, তাহলে ইউনিট কি হবে? অ্যাম্পিয়ার, নিচে হচ্ছে এরিয়া, এরিয়া মানে হচ্ছে মিটার স্কয়ার। দিস ইজ দ্য ইউনিট অফ জে। ঠিক আছে? আচ্ছা, দুটো প্রবলেম নিয়ে আলোচনা করা যাক। থিওরি বেশ কিছুটা হলো। কি ধরনের অঙ্ক থাকে দেখো, খুব সিম্পল প্রবলেম থাকে, যে বলেছে একটা পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, দ্য এরিয়া অফ ক্রস সেকশন অফ এ কন্ডাক্টর ইজ 1 মিলিমিটার স্কয়ার। তো মিলিমিটার থেকে প্রথমে মিটারে কনভার্ট করলাম। আমি জানি 1 মিলিমিটার মানে 10 টু দি পাওয়ার -3, যেহেতু স্কয়ার আছে তাহলে 10 টু দি পাওয়ার -3 তার স্কয়ার মানে 10 টু দি পাওয়ার -6 মিটার স্কয়ার। কারেন্ট থ্রু দ্য কন্ডাক্টর ইজ 0.21 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট লিখে ফেললাম। আর কারেন্ট ডেনসিটি নয়, সরি, ইলেকট্রন ডেনসিটি দেওয়া আছে। তোমাকে বলেছে ফাইন্ড দ্য ড্রিফট ভেলোসিটি অফ দ্য ইলেকট্রনস। খুব সিম্পল, সব কিছু দেওয়া আছে। I ইকুয়াল টু কি হয়? N E A VD। আমি ধরে নিলাম VD টা ড্রিফট ভেলোসিটি, তাহলে VD ইকুয়াল টু পড়ে থাকছে I বাই N E A, মান বসিয়ে দাও 0.21, n এর মান হচ্ছে 8.4 ইনটু 10 টু দি পাওয়ার 28। আচ্ছা, E is the charge of electron, তাহলে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19, আর A হচ্ছে 10 টু দি পাওয়ার -6। সবগুলো SI চলে গেছে। আচ্ছা, এবার তুমি এক কাজ করো, প্রথমে 10 টু দি পাওয়ারটা অ্যাডজাস্ট করে নাও, -25, এটা হলো +28, তাহলে 10 টু দি পাওয়ার -3, ঠিক হলো? আর এটা 0.21, তাহলে 0.21, এখানে পড়ে থাকছে 8.4 ইনটু 1.6। তাহলে এখানে তোমার 21 আর 84, এটা যদি কাটাকাটি করা যায় 40 হয়ে যাচ্ছে, দুটো শূন্য, এটা একটা শূন্য বলে 40 হচ্ছে, এটা করলে আসছে 464, তাই না? তাহলে 1/64 ইনটু 10 টু দি পাওয়ার -3। তাহলে এটাকে তুমি 100 যদি করে দাও, 100/64 ইনটু 10 টু দি পাওয়ার -5 মিটার পার সেকেন্ড। এটা ক্যালকুলেশন করবে, তোমার 4 দিয়ে কাটাকাটি যাচ্ছে, এটা আসছে 25/16 ইনটু 10 টু দি পাওয়ার -5, তাহলে এটা পড়ে থাকছে 1.5 এর কাছাকাছি। আমি আর পারফেকশনে গেলাম না, অ্যাকুরেসি দিলাম না, মোটামুটি এই ধরনের একটা মান তোমার আসবে, হয়তো 1.55 1.56 এই টাইপের কিছু আসবে। ঠিক আছে? বেশ, আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক এখানে করব, ভালো করে দেখবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি
কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সের অঙ্ক, তার সঙ্গে সেল মেশানো, সেলকে মিশিয়ে একটা অঙ্ক দিয়েছে, সেই অঙ্কটা করতে হবে। কীরকম অঙ্ক দিয়েছে দেখো, পুরো ছবিটা এইভাবে দিয়েছে যে একটা বৃত্তের মতো। আগে পুরো ছবিটা এঁকে নিই, তারপর তুমি দেখবে। এই মনে করো একটা বৃত্তের মতো আকার দিয়েছে। আচ্ছা, পুরোটা বৃত্ত নয় অ্যাকচুয়ালি। এইখানে একটা ব্যাটারি লাগানো আছে। সাপোজ এই ব্যাটারিটার মান বলেছে 6 ভোল্ট, তার সঙ্গে এখান থেকে তোমার একটা রেজিস্ট্যান্স, এই দিক থেকে একটা রেজিস্ট্যান্স, এইখানে একটা রেজিস্ট্যান্স, আবার লাস্টে এখানেও কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্সগুলোর মান লিখে ফেলি, 2, 6, 2 ওহম, 6 ওহম, 1.5 ওহম, 3 ওহম। দেখো প্রশ্ন দিয়েছে ব্যাটারিটি কি পরিমাণ তড়িৎ প্রবাহ পাঠাবে। ব্যাটারিটি কি পরিমাণ তড়িৎ প্রবাহ পাঠাবে, ফাইন্ড দ্য কারেন্ট প্রোভাইডেড বাই দ্য ব্যাটারি 6 ভোল্ট। তাহলে কিভাবে করব আমরা? অবভিয়াসলি কারেন্ট চেয়েছে মানে কি, নেট ইএমএফ বাই নেট রেজিস্ট্যান্স। তাহলে নেট ইএমএফ তো পরিষ্কার 6 ভোল্ট, তাহলে তোমাকে বার করতে হবে এই সার্কিটটার নেট রেজিস্ট্যান্স কত। এবার নেট রেজিস্ট্যান্স কিভাবে বের করবে? অবভিয়াসলি তোমার এই সিরিজ প্যারালালের কম্বিনেশন থেকে তোমাকে বুঝতে হবে কোনটা সিরিজ আছে কোনটা প্যারালাল আছে, সেখান থেকে বার করতে হবে। তো এখান থেকে সরাসরি যদি বুঝতে না পারো, আমি কি করছি, একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম আঁকার চেষ্টা করছি। ওটাই আঁকবো, মানেটা অপরিবর্তিত রেখে আমার সুবিধা হবে। আমি এটাকে সোজা করে দিলাম, তাহলে এটা 6 ভোল্ট। আচ্ছা, 6 ভোল্টের নিচের দিকে দেখো 1.5টা যুক্ত আছে, তাহলে 6 ভোল্টের নিচের দিক থেকে আমি 1.5 ওহম এঁকে ফেললাম। আচ্ছা, এই যে 3 ওহমটা আছে, এটাও কিন্তু 6 ভোল্টের এই নেগেটিভ ব্যাটারি থেকে। তাহলে এখান থেকে তোমার আরেকটা রেজিস্ট্যান্স আসবে, যেটা হচ্ছে 3 ওহম। দেখো ওটাই আঁকছি জাস্ট একটু সোজা করে। আচ্ছা, এবার 1.5 এর উপর থেকে দুটো আছে। আচ্ছা, ওই দুটোকে দেখো আমি এইভাবে আঁকতে পারি, একটা হচ্ছে 6 ওহম আর একটা হচ্ছে 2 ওহম, এবং দুটোরই উপর প্রান্তটা দেখো ব্যাটারির পজিটিভের সঙ্গে, এই যে উপর প্রান্তটা ব্যাটারির পজিটিভ, তাহলে এটা ব্যাটারির পজিটিভ, ব্যাটারি পজিটিভের সঙ্গে যুক্ত। এবং 3 ওহমের উপরটাও কিন্তু 6 বা 2 এর উপরটার সঙ্গে যুক্ত। দেখো 2 বা 6 এর উপরটার সঙ্গে 3 ওহমের উপরটা যুক্ত। এই ছবিটার সঙ্গে এই ছবিটার মানের কোনো পার্থক্য নেই। এই ছবি থেকে যদি বুঝতে না পারো, কিন্তু এই ছবি থেকে পরিষ্কার কারা প্যারালাল, তার সঙ্গে কে সিরিজ, তার সঙ্গে আবার প্যারালাল। খুব অসুবিধা হওয়ার কথা নয়। আমি একটু নাম করে দিচ্ছি, মনে করো এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি, সাপোজ এই বিন্দুটাকে নাম দিলাম ডি, সাপোজ এটা ই, সাপোজ এটা এফ। আমার লেখার সুবিধার জন্য আমি নামগুলো করলাম। আর এখান থেকে যে মেইন কারেন্ট বের হচ্ছে সেটা হচ্ছে I, and you will have to find out the value I। আচ্ছা, পরিষ্কার দেখো, আমি যদি এই লাইনটা একসঙ্গে করি, এই দুটো প্যারালালে আছে, এবং প্যারালাল করে যেটা পাবো তার সঙ্গে এটা সিরিজে আছে, তাহলে আমি বলতে পারি এডিবি পাথ বা এডিবি কলামের রোধ। আমি একবারে করছি, 6 আর 2 প্যারালাল, তাহলে 6 × 2 ডিভাইডেড বাই 6 + 2, গুণফল বাই যোগফল দুটোর জন্য, তার সঙ্গে এটা শ্রেণী, তাহলে প্লাস 1.5 কত আসছে দেখো, 6 × 2 = 12 বাই 8 প্লাস 1.5, এটাও বোধহয় 1.5 নাকি, 4 বাই 3 দিয়ে কাটলে, 3 দিয়ে কাটছে না, 2 দিয়ে কাটলে 6/4, 4 দিয়ে 3/2 মানে 1.5 প্লাস 1.5, তাহলে এই গোটা লাইনটার রোধ হয়ে গেল 3 ওহম। তাহলে যে 3 ওহমটা পাবো সেটা কিন্তু এই 3 ওহমের সঙ্গে আবার প্যারালাল। তাহলে আমি বলতে পারি AB আর অ্যাক্রস AB, এই তিনটার সঙ্গে এই তিনটা প্যারালাল, তাহলে 3 × 3 ডিভাইডেড বাই 3 + 3, তাহলে এটা পড়ে থাকছে 9/6 মানে 3 এর 2 ওহম। তাহলে প্রবাহ মাত্রা কত হবে, I = 6/3 এর 2, তাহলে 4 12/3, তাহলে পড়ে থাকছে 4। খুব জটিল কিছু নয়, কিন্তু তোমাকে সিরিজ বা প্যারালাল ওটাকে তোমাকে নিজের মতো করে এমন ভাবে আঁকবে যাতে সিরিজ আর প্যারালালটা পরিষ্কার বোঝা যায়।
মানেটা পাল্টালে কিন্তু চলবে না। তুমি ভালো করে দুটো ছবি কম্পেয়ার করবে, দেখবে যেন মানে পাল্টেছে কিনা, যেন মানে যে পাল্টায়নি সেটা তুমি নিজে বোঝার চেষ্টা করবে, তাহলে তোমার ধারণাটা পরিষ্কার হবে, যে কোনো অঙ্ক করে ফেলা যাবে।